ক্রিকেট ভদ্রলোকের খেলা আর লাল সবুজের এই ছোট্ট বাংলাদেশে ভদ্রলোকের সংখ্যাটাও সম্ভবত বেশি, আর তাই 22 গজের সবুজ পেরিয়ে খেলা হয় লাল দালানেও। তাতে কারো সুবিধা কারো অসুবিধা হয় ঠিকই, কিন্তু ক্রিকেট কি পায় কোনো সুবিধার ভাগ? মনে হয় না। তাই তো এই খেলায় ক্রিকেট নয় বরং জিতে যায় ক্রিকেট নিয়ে যারা খেলেন তারাই। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগ লাইন ক্রিকেট নিয়ে খেলা। স্টুডিওতে আলোচনার জন্য যিনি উপস্থিত আছেন তার নাম এম নাজমুল ইসলাম, এবং এই নামটা অনেক বেশি আলোচনায় এসেছে গত বলা যায় কয়েক মাস ধরে চলছে বিশ্বকাপ ইস্যু নিয়ে। সুতরাং নাজমুল যখন নাম ক্রিকেটে, তখন আর আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। নাজমুল হাসান পাপন, নাজমুল শান্ত, নাজমুল আবেদিন ফাহিম, নাজমুল নাম হলেই হয়েছে। স্বাগত আপনাকে। এবং আমার সঙ্গে শামীম চৌধুরী আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বলা যায়, এবং আমরা তাকে সিনিয়র ক্রীড়া সাংবাদিকের পাশাপাশি বলি যে তিনি ক্রীড়া বিশেষজ্ঞও বটে, কারণ এত কাজ তিনি করেছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি রঞ্জন শান্ত, এবং পুরো আলোচনা জুড়ে আমরা অনেক কথাই বলার চেষ্টা করব। কিছু টাকা পয়সার হিসেব নিকেশ আসবে সোজা কথায়, কারণ স্বাভাবিকভাবেই তিনি ফিনান্স কমিটিতে আছেন, তাকে নিয়ে আমরা কথা বলবো। আর অবশ্যই আপনার টিভি সেটের পাশাপাশি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে পারবেন। ভিজিট করবেন www.facebook.com/যমুনা টেলিভিশন এই লিঙ্কে। এছাড়াও চোখ রাখুন www.যমুনা.tv এই অ্যাড্রেসে। স্বাগত। এবং শুরুটা আমরা করতেই পারি এই অর্থে যে আপনি বলছিলেন অফেরে আপনার জীবনেরই প্রথম এক প্রকার যে টেলিভিশন লাইভ শো। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে এটা আমার জীবনের প্রথম টেলিভিশন লাইভ শো। এর আগে আমি ছোটোখাটো অনুষ্ঠান করেছি, কিন্তু সেগুলি কোনোটাই লাইভ ছিল না। সেটা আগে রেকর্ড হতো, রেকর্ড হওয়ার পরে তারপরে ওটা কাটাছাটা করে তারপরে যেটুকু দেখানো হতো সেটুকু দেখানো হতো। তবে আমি আসলে নিজেও খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে লাইভ শোতে আসার জন্য। আপনাদের ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। একেবারে কাটছাটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কথা হয়েছে, আমরা সেদিকে আসবো আস্তে আস্তে, কিংবা কিছু কথা আমরা বলার চেষ্টা করবো যেগুলো আসলে ক্রিকেটের জন্য কাজে লাগে, ভেতরকার কথা কাজে লাগে। এবং আপনাকে দিয়েই শুরু করি। আসলে আজকে আমরা যে অ্যানাউন্সমেন্টটা পেলাম, অন্তত দুটো খবর এসছে সামনে। সবশেষ যে খবরটা পেয়েছি আমরা সেটা হচ্ছে অদম্য নামে যে টুর্নামেন্টটা, ক্রিকেট টুর্নামেন্ট 3 দলের, এবং এই অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2.5 কোটি টাকার প্রাইজ মানির কথা বলা হয়েছে। বিশ্বকাপ চলবে, 7 ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ থাকার কথা ছিল। 5, 6, 7 বাংলাদেশ 3 দল খেলবে, এবং 9 তারিখে একটা ফাইনাল হবে, সব ঘোষণা করা হয়েছে। এটা একটা বার্তা কিনা যে অদম্য বাংলাদেশের ক্রিকেট, এবং বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি তো কি হয়েছে, খেলাটা চলছে মাঠে। অদম্য বাংলাদেশ নামটাই আসলে অদম্য। আমরা এটাই চিন্তা করেছি এভাবে যে খেলাটা মাঠে থাকতে হবে, খেলাটা গড়াতেই হবে। আর আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে যেতে পারেনি এর অর্থ এটা না যে তারা খেলতে পারবে না। দেশের বাইরে খেলতে না গেলেও দেশের ভিতরে তারা খেলবে, এবং যতক্ষণ আমরা আছি, যতক্ষণ আমাদের ছেলেরা আছে, যতক্ষণ আমাদের খেলোয়াড়রা আছে, খেলা আমরা চালিয়েই যাব, সেটা যেই নামেই হোক না কেন। সেটা ক্রিকেট চলবে, ক্রিকেট চলবে, মাঠের ক্রিকেট মাঠে চলবে, ছেলেরা উৎফুল্ল থাকবে। এটাই ছেলেদের প্রতি আমাদের বার্তা। মাঠের বাইরের আসলে এগুলো কমবে কিনা, যাতে খেলাটা আরো স্মুথ হয়, সেটা নিয়ে আমরা আসবো। আমরা একটু শামীম চৌধুরীর কাছে যেতে চাই। টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা নিয়ে আগে জিজ্ঞেস করতে চাই, কিভাবে দেখছেন উদ্যোগটা বিসিবির? দেখুন, এটা হচ্ছে কেন যেন নাজমুল হয়তো একটু বুঝিয়ে একটু ব্যাখ্যা দিবে পরবর্তীতে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে কি যে আপনি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে গেলে আমাদের ক্রিকেটাররা আপনার বেশ কিছু পারফরমেন্স বোনাস পেতেন, ম্যাচ উইনিং বোনাস পেতেন, তারপরে হচ্ছে ম্যাচ ফি পেতেন। হয়তোবা ওই সমস্ত সুবিধার কথা ভেবেই ক্রিকেট বোর্ড এই অদম্য এই টি-20 টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করেছে। আপনি খেয়াল করে দেখবেন এটার প্রাইজ মানে কিন্তু 2.5 কোটি টাকা। যদি আপনি বিপিএল এর পরে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের কোনো টুর্নামেন্টের কথা চিন্তা করেন, সেই দিক থেকে কিন্তু আপনি অঙ্কটা বিপিএল এর পরেই স্থান নিবে। একদিক থেকে ক্রিকেটাররা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিংবা পুষিয়ে উঠতে পারে তাদের, আমি এটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে যাচ্ছি। উনি নাজমুল ভাই যেহেতু উনি ক্রিকেট বোর্ডের পক্ষে অবস্থান নেবেন, আমি একটু সমালোচনার দিকে যাব, খুবই স্বাভাবিক। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি এই টাকাটা কীভাবে হচ্ছে। এক হচ্ছে আপনি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে গেলেন না, আপনি মিস করলেন হচ্ছে অ্যাপিয়ারেন্স মানি, এবং হচ্ছে আপনি আমাদের বর্তমান যে টিমটা, এটা তো যে কোনো লাইন আপেই বলা যে সুপার 12-এ খেলতে পারতো। অর্থাৎ আপনি সুপার 12-এ থাকলে আপনাকে টোটাল যে অ্যাপিয়ারেন্স মানি এবং যে প্রাইজ মানি, এটা হতো
অ্যাটলিস্ট 7,75,000 মার্কিন ডলার। আচ্ছা, সেইখান থেকে আমরা আমাদের ক্রিকেটাররা হয়তো তারা এক হচ্ছে ম্যাচ ফি যে কটা ম্যাচ খেলতেন তার সে অনুযায়ী ম্যাচ ফি পেতেন। আপনি জানেন আইসিসি টুর্নামেন্টে খেলতে গেলে $75 করে ডিএ ক্রিকেটাররা পান, ক্রিকেট বোর্ড দেয় $50 করে, সেটা তাদের ছিল। আর আপনি উইনিং বোনাস, ক্রিকেট বোর্ডে কিন্তু একটা স্ট্যান্ডার্ড উইনিং বোনাস মানে কিন্তু শেয়ারিং করা আছে, যে আপনি টপ 6-এর এগেনস্টে র্যাঙ্কিং, আপনার র্যাঙ্কিংয়ে টপ 6-এর এগেনস্টে আপনি কত টাকা পাবেন, বটমদের সাথে কত পাবেন, আপনার আশেপাশে ঘোরাঘুরি যারা করছে তাদের এগেনস্টে জিতলে কত পাবেন, এই পয়সাটাও কিন্তু আপনি ক্রিকেটারদের পকেটে যেত। ধরে নিচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যে ক্রিকেটাররা ছিলেন তারা শুধু ম্যাচ ফি থেকেই এক একজন, যদি গ্রুপ রাউন্ডেই বাংলাদেশের খেলা শেষ হতো 4টা ম্যাচ, তাহলে কিন্তু আপনার 10 লক্ষ টাকা এক একজনের পকেটে ঢুকতো। এটা হচ্ছে একটা হিসাব। হ্যাঁ। অর্থাৎ আপনার এই 15টা ক্রিকেটার শুধু এইখান থেকেই, মানে 15টা ক্রিকেটার না, আপনি যারা প্লেইং 11 এবং দ্বাদশ ম্যান, এটা সাধারণত ম্যাচ ফি তারাই পায়। এরপরে হচ্ছে আপনার ওই যে ক্রিকেট বোর্ডের যে ডিএ একটা বরাদ্দ আছে এবং আইসিসির যে একটা ডিএ বরাদ্দ আছে, সেই টাকাটা আপনি পেতেন। তৃতীয় হচ্ছে ম্যাচ জিতলে আপনি সেই ম্যাচ উইনিং বোনাস, সেটা আবার ডিস্ট্রিবিউশন হইতো। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার একটা ক্রিকেটার, আমি ধরে নিচ্ছি যে একটা ক্রিকেটার কিন্তু এই জায়গা থেকে অ্যারাউন্ড 25 লাখ টাকা করে পেতেন। এটা আমার হিসাব করে দেখেছি, এর নিচে না, এইভাবে একটা অঙ্ক পেতেন। সেই টাকাটা তারা বঞ্চিত হচ্ছে। সেই টাকাটা ক্রিকেট বোর্ড পুষিয়ে দেওয়ার জন্য এই 2.5 কোটি টাকার প্রাইজ মানি টুর্নামেন্টটা করছে। এখন সঙ্গে পার্টিসিপেশন মানি কিংবা অন্যান্য ইনসেনটিভ থাকে, আমরা এই ক্ষতিটা আসলে কতটা পুষিয়ে নিতে পারবো যেটা বললেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বিশ্বকাপ আমরা আমাদের ক্ষতিটা এভাবে কবে দেখতে পারবো যে বিশ্বকাপ জিততে পারতাম সেটা হাতছাড়া হয়ে গেল, টাকা পয়সা হিসেব করছি কিংবা কি হলো সেটা হিসেব করছি যে কতটা ক্ষতি হলো, কিন্তু বিশ্বকাপ তো জেতার জন্য যাওয়া উচিত নাকি? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আসলে লাভ ক্ষতির অঙ্কে যাব না। কারণ হচ্ছে যে যখন একটা জাতীয় ইস্যু হয় তখন আসলে লাভ ক্ষতির হিসাবে যাওয়াটা আমি মনে করি যৌক্তিক হয় না। তার কারণ হচ্ছে কি, যে এটা একটা নিরাপত্তা ইস্যু ছিল। আমি আগেও বলেছি বিভিন্ন সময়ে যে যখন একটা রাষ্ট্রীয় একটা নিরাপত্তা ইস্যু বিষয় দাঁড়ায়, তখন আমরা চাইলেও ব্যক্তিগত বিষয়টাকে আমরা উপরে নিয়ে আসতে পারি না। তার কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় ইস্যুতে ধরেন, আমি রূপক অর্থেই আমি ধরলাম যে আমাদের সরকার সব কিছু বিবেচনা করে আমাদের দলটাকে পাঠিয়েই দিল। পাঠানোর পরে কোনো একটা ইনসিডেন্ট হলো, কেউ একজন, আমি বলবো না যে কারো জীবনাবসান বা এই ধরনের এত বড় ধরনের কোনো ঘটনা ঘটার কথা আমি বলছি না, ছোটোখাটো কোনো ঘটনা ঘটলো, একজন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, আমাদের একজন সাংবাদিক আক্রান্ত হলো, অথবা আমাদের কিছু দর্শক যারা খেলা দেখতে গেল তারা আক্রান্ত হলো, আমি ধরেই নিচ্ছি যে এত কিছুর পরেও যদি আমাদের খেলোয়াড়দের সম্পূর্ণ নিরাপত্তা হোস্ট কান্ট্রি নিশ্চিত করত, তাহলে হয়তো আমাদের খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমি ধরে নিচ্ছি যে একদম মিনিমাম লেভেলে। রাইট। কিন্তু আমাদের অন্য যারা স্টেক হোল্ডার আছে, ধরেন আমাদের বোর্ড থেকে যারা গেল, আমাদের এই সাংবাদিকদের একটা বিশাল অংশ যারা কাভার করতে যাবে, সাধারণ দর্শক যারা যাবে, এদেরকে তো নিরাপত্তা দেওয়ার অতটা, এই লেভেলে নিরাপত্তা দেয়া আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব। তো সেই ক্ষেত্রে তারা যদি আক্রান্ত হতো, ওইটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের দেশের সম্মান বা দেশের মর্যাদা এটার উপরে আঘাত আসতো। তো এই সমস্ত বিবেচনায় যখন সরকার একটা সিদ্ধান্ত নেয়, তখন আমরা বোর্ড কিন্তু চাইলেই আমরা এককভাবে চলতে পারি না। যখন আন্তঃরাষ্ট্রীয় যখন কোনো ইভেন্ট হয়, তখন চাইলেও আমাদের একক সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। যখন আমাদেরকে সরকারের জিও নিয়ে যেতে হয়, এনওসি নিয়ে যেতে হয়, তো সরকার যখন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোতে আমাদেরকে একটা নির্দেশনা দেয়, তখন সেই লাভ ক্ষতির হিসেবটা আমরা আসলে তখন করতে পারি না। আচ্ছা, কিন্তু ক্ষতি তো একদিক থেকে হয়েছে, আপনি বলছেন ক্রিকেট চললেই সেটাই আসলে মূল কথা, ক্রিকেটটা চালু থাক, কিন্তু এই ইস্যুটা আসলে বড় হতে হতে এমন হলো এবং আপনারই একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট এভাবে এলো, ভাইরালও হলো বলা যায়, এবং তারপরে সেটা নিয়ে ক্রিকেটাররা
মন খারাপ করে বসলেন স্বাভাবিকভাবে, সঙ্গে বয়কট থেকে শুরু করে দেশের ক্রিকেট, তখন বিপিএল চলছিল, সেটা একটা হ্যাম্পার হলো। মানে বিসিবি যদি বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হয়, আপনিও তো অভিভাবকই, ক্রিকেটাররা সন্তানের মতো, তাদের ক্রিকেট স্মুথলি চলে, সেটাই নিশ্চয়ই আপনি চেয়েছিলেন। মানে কি হয়ে গেল বিষয়টা? আমি এখনো মনে করি ক্রিকেটাররা আমাদের সন্তানের মতোই, যেহেতু বয়সে আমরা যথেষ্ট প্রবীণ অবস্থায় চলে এসেছি এখন। আমাদের ক্রিকেটাররা যারা সত্যিকার অর্থেই ওরা আমাদের সন্তান তুল্য। ওদেরকে কখনোই আমরা এমন কোনো কথা আমরা ওদেরকে বলতে চাই না যাতে ওরা আঘাতপ্রাপ্ত হয়। আমরা যেমন আমাদের সন্তানদের যেভাবে আমরা লালন পালন করি, আমি মনে করি আমাদের বোর্ডটাও আমাদের ক্রিকেটারদের একইভাবে লালন পালন করছি আমরা। তো কখনো কখনো হয় কি, মানে কোনো সময়ে কিছু কথা হয়তো এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো হয়ে যাওয়ার অর্থ এটা না যে আমরা কাউকে আঘাত করার জন্য কিছু বলি, সেটা আমার কথাই বলি বা আমাদের মতো আরও অন্য যারাই হোক না কেন। তো এটা অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা হয়ে যায়। বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেলে তার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলেও আমরা নিজেরা আসলে দুঃখ প্রকাশ করি, আমরা কিন্তু দুঃখিত হই। সম্পর্ক যখন একেবারে পরিবারের মতো হয়, সন্তানের মতো হয়, তখন আসলে একদিক থেকে আপনার কখনো মনে হয়নি যে আসলে সবার সামনেই বলি, কিংবা তাদেরকে সেটা বলি যে ঠিক আছে, মানে আমি বলেছি, এই কথাটা হয়তো বলা উচিত হয়নি? না, আমি সরাসরি ওভাবে বলিনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সময়ে আমি বলেছি যে আমার কথাতে যদি কেউ দুঃখ পেয়ে থাকে, তো আমার আসলে উদ্দেশ্য ছিল না ওরকম কাউকে দুঃখ দেয়া বা কারো মনে কষ্ট দেয়া। একটা পরিস্থিতির কারণে হয়তো সেটা হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, আমি সবসময় আমার এই ঘটনাটা, বিশেষ করে ঘটনাটা যদি আপনি একটু রিভিজিট করেন, তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় যখনই এই বিষয়গুলি আলোচনায় এসেছে এবং আমি বলেছি, মানে একটা পরিস্থিতির কারণে হয়তো আমি বলে ফেলার পরে কিন্তু আমার তখন মনে হয়েছে যে আমার এই আমার অবস্থান থেকে হয়তো আমার এই কথাটা এইভাবে বলাটা উচিত হয়নি। একদম, যেহেতু আপনি একটা চেয়ারে বসে আছেন। আমি একটা চেয়ারে আছি, আমি একটা পজিশনে আছি। এই পজিশন থেকে আমার ব্যক্তি এবং পরিচালক আমির মধ্যে একটা পার্থক্য আছে। এবং সেই পার্থক্য বিবেচনা করলে হয়তো আমার এই কথাটা বলা উচিত হয়নি। কিন্তু ওইটা যখনই আমার মনে হয়েছে, তখন কিন্তু আমি সাথে সাথে আমার একটা কৈফিয়ত দিয়েছি। সেখানেই কিন্তু আমি একটা কৈফিয়ত দিয়েছি, যে কৈফিয়তটা হচ্ছে যে যেই পরিস্থিতিতেই আমি এই কথাটা বলেছি না কেন, আমার আসলে কথাটা একেবারেই আমার ব্যক্তিগত, এটার সাথে আমার বোর্ডের কোনো সম্পর্ক নাই। বোর্ডের সাথে আপনারা দয়া করে এটাকে সম্পৃক্ত করবেন না। তো এটা হচ্ছে আমার ইন্টেনশনটা আপনার খারাপ ছিল না? আমার ইন্টেনশনটা কখনোই খারাপ ছিল না। এবং আমি এখনো বলি, সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটাররা সত্যিকার অর্থে আমাদের সন্তান তুল্য, তাদেরকে আমরা মাথায় করে রাখি। তো সেই ক্রিকেটারদের দিকে যারা ক্যামেরা নিয়ে ধেয়ে যান, যারা কলম নিয়ে যান, লেখালেখি করেন, একটু বেশি হয়ে যায় কিনা এদেশে? আর এই কারণেই আসলে আজকে আরেকটা খবর বিসিবি, সেটা হচ্ছে ওই যে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এবং কিছু নিয়ম মেনে, যখন বিসিবি অফিসিয়ালি বলবে যে হ্যাঁ এখন ট্রেনিং আছে কিংবা ম্যাচ আছে, কিংবা এই যে রেস্ট্রিকশন, দীর্ঘদিনের যাওয়া আসা আপনার সেই বারান্দায়, এর আগেও তো কয়েকবার 15 মিনিট নিতে হবে, তারপরে নেওয়া যাবেন, এই ব্যাপারগুলো হয়েছে। এই জায়গাটায় পেশাদারিত্ব পুরোপুরি হয় না কেন? এবং আজকের এটা নিয়ে কি বলবেন, ঠিক আছে কিনা বিষয়টা, নাকি অন্যভাবে করতে না, পারতেন? দেখুন, সম্প্রতি বেশ কিছু ঘটনার প্রেক্ষাপটে হয়তো বা ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু আমি কেন যেন আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। সেটা হচ্ছে এখন কিন্তু আপনার এমনিই সারা দেশের অবস্থাটা একটু অন্য ধরনের। দিনে দিনে কিন্তু অবস্থাটা কিন্তু আরেকটু আপনার শঙ্কার মধ্যে থাকবে, যেহেতু জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। জাতীয় নির্বাচনে জানেন যে পক্ষ বিপক্ষ, রাজনৈতিক স্লোগান, বিভিন্ন জায়গায় আমরা ছোটোখাটো সহিংসতার খবর, ইভেন আমরা মৃত্যুর খবরও জানতে পারতেছি। এখন এই জায়গাটা হয় কি, ক্রিকেট বোর্ডকে যদি আপনি সুরক্ষা রাখেন, সেইখানে আপনার একটু অন্যভাবে নোটিশ করতে পারতেন। এটা হচ্ছে কি, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিনা এই কথার মধ্য দিয়ে, তারা আহত হচ্ছে কিনা, এটা একটা ভাববার বিষয়। কারণ দেখেন, এর আগে কিন্তু এরকম ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে, ক্রিকেট বোর্ড বিষয়টা ক্ল্যারিফাই করেছে, পরবর্তীতে এর জন্য দুঃখ প্রকাশও করেছে। সেই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি বলবো যে আজকে যেই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এই ধরনের নাজমুল ভাইকে দুবার ওনার দুটো স্টেটমেন্ট, একটা হচ্ছে ওনার ফেসবুক স্টেটমেন্টের জন্য, পরবর্তীতে আপনার যে একটা মিলাদ মাহফিল হলো, সে মিলাদ মাহফিল শেষে ওনাকে আর একটা কোশ্চেন করা হলো।
যে কোশ্চেনটা নিয়েই হচ্ছে পরবর্তীতে একটু এই মানে সমালোচনাটা একটু একদম। বিশ্বকাপ, টাকা পয়সা, হ্যাঁ ডালপালা এই বিস্তার ব্যাপারগুলো করছে। এসছে ক্রিকেটের যেহেতু উনি আজকে সামনেই আছে, ওনার জন্য ভালো হবে, উনিও ব্যাখ্যাটা দিতে পারবেন। প্রশ্নটা ছিল, জানি না, প্রশ্নটা ছিল হয়তো বা এই ধরনের যে আপনি এই যে আইসিসির যে আপনি রেভিনিউ শেয়ারিং মানিটা ক্রিকেটারদের মধ্যে বন্টন করবেন কিনা, কারণ ক্রিকেটাররা যদি ওয়ার্ল্ড কাপে না খেলতে পারে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইটা ছিল কোশ্চেন। যিনি কোশ্চেন করেছেন বা যেভাবে কোশ্চেনটা আসছে না কেন, এই কোশ্চেনটা প্রপার ছিল কিনা এটা একটা প্রশ্ন এই কারণেই যে রেভিনিউ শেয়ারিং মানি যেটা, এটা সাধারণত প্রত্যেকটা বোর্ডের অ্যাকাউন্টে জমা হয়, আইসিসি যেটা দেয়। এই অঙ্কটা এত বেশি কারণ আপনি জানেন যে এই ওয়ার্ল্ড কাপে শুধু প্রাইজ মানি $13.65 বিলিয়ন। আচ্ছা গেল, শুধু তাই না, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে আইসিসি এত বড় একটা ব্যবসা করেছে যে $600 মিলিয়ন শুধু এইখান থেকে যে রেভিনিউ শেয়ারিংটা, এটা ফুল মেম্বার নেশন এবং পার্টিসিপেটিং নেশনদের মধ্যে বন্টন হবে। আমি জানি না আমার কথাটা ঠিক আছে কি না, সেটা হচ্ছে যদি আপনি ফুল মেম্বার নেশন হিসাবে আপনার জন্য কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যালটমেন্ট আছে এই রেভিনিউ শেয়ারিং মডেলে, যেটা বলে অর্থাৎ বাংলাদেশ যদি পার্টিসিপেট নাও করে, তো বাংলাদেশ ক্রিকেট টিম যদি কোয়ালিফাই নাও করতো, তাহলেও আইসিসি রেভিনিউ শেয়ারিং Right. মানিটা পেত। এই অঙ্কটা এত বেশি, এটা আপনি ক্রিকেটের মধ্যে ডিস্ট্রিবিউশন ইন্ডিয়ার মতো দেশও করার সাহস পায় না। কোনটা করে সেটা হচ্ছে আপনি প্রাইজ মানিটা করতে পারে। প্রাইজ মানিটা অঙ্কটা কি, প্রাইজ মানিটাও কি, আপনি যদি প্রাইজ মানিটা এমন হয় যে এই যে আপনি ম্যাচ উইনিং বোনাস টোনাস এইগুলো বন্টন করে, তারা সব দেশই করে, কিংবা পজিশন, আপনি হ্যাঁ চতুর্থ পজিশন হয়েছেন বা সেটা, তৃতীয় হয়েছেন। কিন্তু আপনি রেভিনিউ শেয়ারিং মানি করতে পারবেন না, Huge. কারণ এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাই না? ক্রিকেট চলতেই পারে, এটা এখানে, চলেই। এটা একটা আইসিসি একটা অ্যাম্বুশ মার্কেটিং করেছে। আইসিসির মেগা ইভেন্ট আপনিও জানেন, আমিও জানি, সেটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ 50 ওভারের যে ম্যাচ, তারপরেই হচ্ছে এই T20 ওয়ার্ল্ড কাপ। মেয়েদেরটা তো আপনি মেয়েদের প্রাইজ মানিটা কিন্তু এখন ছেলেদের সমান করা হয়েছে, কিন্তু মেয়েদের তো ওয়ার্ল্ড কাপ তো আপনি সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে সকল কিছু কখনো ছেলেদের সমকক্ষ হতে পারে না, ওরা ওই জায়গাটা যেতেও পারে না। এই জায়গাটা আমার মনে হয় নাজমুল এটা ক্লিয়ার করা দরকার যে ক্রিকেট বোর্ড এই খাত থেকে আইসিসি রেভিনিউ শেয়ারিং মানে আইসিসি রেভিনিউ শেয়ারিং মডেল থেকে ক্রিকেট বোর্ড এই খাতে কত টাকা পেয়েছে। আর আমি যত জানি এটা কিন্তু আপনার বিভিন্ন ইনস্টলমেন্টে কিন্তু ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়, সকল বোর্ডকে যেভাবে দেওয়া হয় ক্রিকেট বোর্ডকেও সেভাবে দেওয়া হয়। সেই টাকা কি আমরা ইনশিওর করতে পারছি কিনা আইসিসির কাছ থেকে, বিষয়টা জি, এটা ঠিকই বলেছেন আপনি। আমাদের ক্রিকেট বোর্ড থেকে, আইসিসি থেকে আমরা দুভাবে টাকা পাই, বছরের দুবার টাকা পাই আমরা। এটা হচ্ছে টোটাল 2023 থেকে 27 ওরা প্রতি 4 বছরের একটা করে রেভিনিউ স্ট্রিম তৈরি করে। ওকে, প্রতি 4 বছর পর পর। এই 4 বছরের এটা ওরা আগের 4 বছর এবং যেই বছর এটা করা হচ্ছে, আপনার স্ট্রিমটাকে অ্যাপ্রুভ করা হচ্ছে, সেই 5 বছরের অ্যানালিসিস করে ওরা পরবর্তী 4 বছরের জন্য ওরা একটা রেভিনিউ স্ট্রিম তৈরি করে নেয় এবং এই রেভিনিউ স্ট্রিমটা ফিক্স 2027 সাল পর্যন্ত। আমাদের যাই অবস্থা হোক না কেন, আমরা এই বছর খেলতে যাইনি, পরের বছর যদি কোনো কারণে, অন্য কোনো ঘটনার কারণে যদি আমাদের খেলা বাধাগ্রস্ত হয় বা কিছু হয়, তাতেও কিন্তু আমাদের এই 4 বছরের যে রেভিনিউ স্ট্রিম যেটা সেট হয়ে আছে, এতে কোনো বাধাগ্রস্ত হবে না। ওকে, ফাইন। এবং আমরা প্রতি বছর এখনকার যে রেভিনিউ স্ট্রিম, এই স্ট্রিম অনুযায়ী আমরা প্রতি বছর বিসিবি পায় $20.4 মিলিয়ন। $20.4 মিলিয়ন ডলার। এই $20.4 মিলিয়ন আমরা বছরের 2 ভাগে পাই, একটা হচ্ছে জুনে পাই, একটা হচ্ছে ডিসেম্বরে পাই। 50% পাই জুনে, 50% পাই ডিসেম্বরে। আরও একটা $4 মিলিয়ন একটা আছে, যেই $4 মিলিয়ন প্রতি বছরের এটা আমাদের আইসিসির কাছে এটা একটা জমা থাকে, কন্টিনজেন্সি ফান্ড হিসেবে এটা জমা থাকে। এটা প্রত্যেকটা মেম্বার কান্ট্রির জন্য এটা ইকুয়াল। কারো যদি যেমন ইন্ডিয়া 170 মিলিয়ন বা কত মিলিয়ন এরকম কিছু একটা পায়, ওর সাথেও কিন্তু $4 মিলিয়ন আছে। বুঝতে পারছি। পাকিস্তান আছে, আছে, যেই যার যাই থাকুক না কেন, তার সাথে একটা $4 মিলিয়ন। এই $4 মিলিয়ন হচ্ছে কন্টিনজেন্সি। এই কন্টিনজেন্সিটা কোনো কারণে, ধরেন আমাদের বিদেশে ছেলেরা গেল, কোনো কারণে হয়তো একটা ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হলো,
ওই ইমার্জেন্সি ফান্ড তখন ওরা ওইখান থেকে দিয়ে দিচ্ছে। আবার পরবর্তীতে আমরা এখান থেকে যে এসে যখন আমরা ওটাকে রিকনসাইল করছি, এইভাবে প্লাস মাইনাস করে করে প্রতি 2 বছর 3 বছর পরে পরে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে, এই অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্টটা ওরা তখন একটা নির্দিষ্ট সময় পরে ওটা দিয়ে দেয়। তো 27 সাল পর্যন্ত রেভিনিউ শেয়ারিং এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে বাংলাদেশ কোনো হ্যাম্পার করছে না, কোনো টাকা hamper। পাচ্ছে। কিন্তু এই যে পার্টিসিপেট করা, পার্টিসিপেশন ফি কিংবা পজিশনে যাওয়ার পরে যে টাকাটা বাড়তো প্লেয়ারদের ম্যাচ ফি থেকে শুরু করে উইনিং মানি সবকিছু এই জায়গাগুলোতে hamper হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কিছুই আছে, এবং এই অংশটা আসলে শামীম ভাই যেটা বললেন যে ম্যাচ ফি বলেন বা প্লেয়ারের প্রাইজ মানি বলেন, এই পুরোটাই আসলে আইসিসির ফরম্যাট অনুযায়ী রেভিনিউ শেয়ারিং এবং আইসিসির রেভিনিউ মডেল অনুযায়ী এই পুরোটাই আসলে কোনো বোর্ডের পাওনা না, এই পুরোটাই প্লেয়ারদের পাওনা, প্লেয়ারদের স্টাফ, কোচিং স্টাফ এবং হ্যাঁ প্লেয়ার অ্যান্ড কোচিং স্টাফ। তার মানে হচ্ছে এখানে আইসিসির টোটাল রেভিনিউর যে পার্ট, যেই রেভিনিউটা দুইটা ভাগে, একটা হচ্ছে প্লেয়ারদের খেলা চলাকালীন সময়ে তাদের যে সমস্ত অংশগুলি, যেমন আপনি বোনাস বললেন বা এই অংশগুলি, এগুলো একটা পার্ট। আরেকটা হচ্ছে বোর্ডের জন্য রেভিনিউ শেয়ারিং। এই রেভিনিউ শেয়ারিং এই পুরোটাই হচ্ছে বোর্ডের অংশ, এইখান থেকে কারো কাছে কোনো শেয়ার হয় না। ওকে, এটা হচ্ছে বোর্ড পরিচালনার জন্য। প্লেয়ারদেরকে আপনার এই যে ধরেন খেলোয়াড়দের পাঠানো হচ্ছে, তাদের পরিচর্যা করা হচ্ছে, এই সব কিছু কিন্তু এর অংশ, এর ভিতর থেকেই করা হচ্ছে। এবং তারা ওইখানে যাওয়ার পরে তাদের খেলা এবং তাদের পারফরমেন্স অনুযায়ী যেটা হয়, সেটা খেলা শেষ হয়ে যাওয়ার পরে আইসিসি হিসাব করে ওটা একটা চাঙ্কে ওরা প্রত্যেকটা বোর্ডে পাঠিয়ে দেয়। একেবারে আমি পরিষ্কার ধারণা পেলাম। এবং আমার মনে হয় যে বিসিবির যে আসলে সিন্দুক রয়েছে সেটার কি অবস্থা, আপনি যেহেতু ওই জায়গায় হাত দিয়েছেন, সেখানে কতটা এর আগে পরে অনিয়ম হয়েছে কিংবা কিভাবে চলছে সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো। ডাবের ইস্যুটা কি আসলে, ডাব কত খরচ হচ্ছে ডাবের পিছনে, এইসব জায়গায় নাকি আপনি হাত দিয়েছেন, এবং একটু জানাবেন আমাদেরকে ফানি ইনসিডেন্ট যদি থাকে। ডাবের পিছে ডাবে হাত দিয়েছি, আসলে হাত দেই নেই, আমি একটু নজর দিয়েছিলাম। এটা এসেছিল আসলে এভাবে যে একটা আমাদের তো নোটশিট আসে প্রত্যেকটা বাজেটের ইয়েতে, তো এক জায়গায় দেখলাম 5 লক্ষ টাকার জাস্ট ডাবের পিছে 5 লক্ষ টাকার একটা বাজেট এসেছে আর কি। তো প্রশ্ন করলাম যে 5 লক্ষ টাকার বাজেট পিস কত? না, আমি পিস কথাও জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি 5 লক্ষ টাকার বাজেট, ডাব কত ডাব লাগবে, কত সময়ের জন্য কত ডাব লাগবে। তো বলে যে এটা তো পুরো ইয়ের জন্য। তো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ডাবের দাম কত করে? বলে 150 টাকা করে। 150 টাকা করে যদি ডাব হয়তো 5 লক্ষ টাকায় তো অনেক ডাব পাওয়ার কথা। তো এত ডাব আমাদের লাগবে কিনা, কোথায় লাগবে? তো পুরো আপনাদের একটা ব্রেকডাউন নিয়ে আসেন যে পুরো সিজনের মধ্যে কখন কখন কোথায় কী হবে। তো বলে ও আচ্ছা। তারপরে তারা গেল, গিয়ে ব্রেকডাউন নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি দেখলাম যে না, পুরো সিজন অনুযায়ী তারা যেভাবে ইয়ে করছে, হয়তো একটু মিতব্যয়ী হওয়া সম্ভব ছিল, তারপরেও আমি সেটা দিয়ে দিয়েছি। তো প্রথম ওটা এসছেই ওইভাবে যে আমি ডাব নিয়ে প্রশ্ন করলাম, এটাই একটু অ্যালার্মিং। ক্রিকেটারদের খাবার নাস্তা, ক্রিকেটারদের নাস্তা নিয়ে কখনো আমি প্রশ্ন করিনি, কিন্তু এসছে ওভারঅল যে এরকম ছোট ছোট জিনিসে হাত দেওয়া হচ্ছে কিংবা খরচের হিসাব করা হচ্ছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি শুরুতে, আমি প্রথম বিসিবিতে ঢোকার পরে, আমার ডিপার্টমেন্টে ঢোকার পরে আমি একটা জিনিস বলেছি ওদেরকে সবাইকে, যে নিয়মের ভিতরে যত কিছু আছে সব কিছু চলবে, নিয়মের বাহিরে যা আছে সব বন্ধ হয়ে যাবে। কতটা অনিয়ম হয়েছে এর আগে মনে হচ্ছে আপনার এখন দেখে খাতাপত্র? অনেক অনিয়ম হয়েছে, ছোট ছোট অনিয়ম, ধরেন ছোট ছোট এতটুকু অনিয়ম ধরলে তো এক সময় সবগুলো যোগ করলে অনেক বড় অনিয়ম হয়ে যায়। তো আমি দেখেছি ছোট ছোট যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলোকে আমি বললাম যে এগুলি কি নিয়মের ভিতরে আছে? আমি কোনটা নিয়মের ভিতরে কোনটা অনিয়ম সেটা আমি নিজে ঠিক করিনি, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা কি বোর্ডের নিয়মের মধ্যে আছে? যেগুলি আছে বলতে যে হ্যাঁ স্যার এগুলি নিয়মের মধ্যে আছে। ওকে, টিক দ্যাট, এটা নিয়মের মধ্যে আছে, না এটা নাই, এখানে ক্রস দেন। শামীম চৌধুরী তো অনেক চা খেয়েছেন না,
যেখানে নাজমুল ভাই একটা কোশ্চেন রাখলো, এখানে কিন্তু কৌতূহল রেখে গেছেন বেসিক্যালি, যে উনি বলছেন যে ৫ লক্ষ টাকা ডাবের একটা বিল সাবমিট করা হয়েছে, এটা কি একটি সিরিজের জন্য নাকি পুরো রাউন্ড দ্য ইয়ারের জন্য, একটা সিজন সেটা এটা, হ্যাঁ এটা উনি উল্লেখ করেননি। উনি গল্পের ছলে হয়তো উনি বলবে, আশা করব যে এটা বিষয়টা ক্লিয়ার হওয়া ভালো। আর একটা সেটা হচ্ছে কি, আমি যতটা জানি একটা ট্যুরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ বাংলাদেশ, মানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে যে ট্যুরটা করেছে গত বছর, সেই ট্যুরে সম্ভবত সেই ট্যুরেরই ডাবের বিলটাকে অস্বাভাবিক বিলটা দেখানো হয়েছিল। যেই বিলটাকে আপনি ধরেন একটা ক্রিকেটার একদিনে ১০-১২টা ডাব খায় একই দিনে, তার যদি এই ধরনের অস্বাভাবিক বিল চলে আসে তাহলে নিশ্চয়ই ওনার এই বিষয়টাকে হাত দেওয়ার কথা। আচ্ছা, ডাবের দাম ঠিক আছে, এক এক না, ডাবের দামটাকে অনেক প্রায় পড়ছে প্রায় প্রায় একদিনে। প্রায় আমি দেখলাম ইয়ে করে, আমি দেখলাম না, আমি ওদেরকে দিয়ে হিসাব করানো, ওরাই বললো যে পার হেড প্রায় 14টা ডাব করে পড়ে। আচ্ছা, আপনি এই জায়গাটা অ্যাড্রেস করতেছেন Per day। তাহলে আপনি যদি 14টা ডাব যদি আপনি কেটে একটা বালতির মধ্যে রাখেন, পুরো এক বালতি পানি হয়ে এক বালতি পানি হয়ে যাবে। এক বালতি পানি তো গোসলই করতে পারবেন আপনি, তাহলে আপনি ডাব দিয়ে গোসল করতেছেন। আর ডাব তো নিশ্চয়ই এটা যদি আপনি মেডিকেল সায়েন্সও নিশ্চয়ই বলবে না যে আপনি একজন 14টা ডাব একদিন খেতে পারবে। যদি সে আপনার খুব বড় ধরনের পেশেন্টও হয়, তাও তো নিশ্চয়ই এই প্রেসক্রিপশন দিবে না। তাহলে এটা কেন, এটা কারা করছে? এই একটা নাকি এমন যে একটা ডাব শো করেই আপনি 14টা ডাবের বিলটা নেওয়া হচ্ছে? বিষয়টা কেমন লাগে না? আচ্ছা, এই ধরনের অস্বাভাবিক বিল কিন্তু ক্রিকেট বোর্ডের নতুন কিছু না। আপনি দেখেন, এটা কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামেই এসে আমি কিন্তু অগস্ট পরবর্তী, মানে এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী সময় আমি কতগুলো জিনিস বিদেশ সফরের সময় কিভাবে টাকা আমি অ্যাড্রেস করে গিয়েছিলাম। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড বিগত 3 নির্বাচনী টার্মে ২,৭৭০ কোটি টাকা খরচ করেছে, যেখানে আপনি যদি প্রচ্ছন্নভাবে আপনি সব জায়গায় হাত দেন, অ্যাটলিস্ট ১৩০০ কোটি টাকা সম্পূর্ণ জলে গেছে, যেটার কোনো হিসাবই আপনি পাবেন না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং এইটা নিয়ে কিন্তু দুদকের রিপোর্টে ২৬টা হেডে ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল করাপশনের একেবারে দুদক তার যে এনফোর্সমেন্ট টিমের হিসাবে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ২৬টা হেডে দুর্নীতি, আর্থিক দুর্নীতির প্রমাণ তারা পেয়েছে ক্রিকেট বোর্ডের থেকে। আজও পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ড এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কথাও বলতেছে না। এবং যারা এর সাথে জড়িত, যারা সহযোগী ছিল, ওই প্রত্যেকটা কাগজে স্বাক্ষরে সহযোগী ছিল, তাদের কোনো বিচার আমরা দেখিনি। যেহেতু নাজমুল ভাই সামনে আসছে, নাজমুল ভাইয়ের কাছে অ্যাড্রেস করবো, নাজমুল ভাইয়ের মাধ্যমে যেন সেই বিচারগুলো হয়। আর নাজমুল ভাইকে আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি, সেটা হচ্ছে নাজমুল ভাই নিজেও, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে পাশ করেছেন, উনি কিন্তু লেখাপড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সের থেকে করেছেন, তাই না? ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করেছেন। চশমা পাওয়ারও আছে নিশ্চয়ই, দেখতে সুবিধা হবে যে কত কি। এবং উনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালান, সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে উনি ফাইন্যান্সিয়াল সেক্টরটা উনি দেখেন, আমি যতটা জানি আর কি। তাহলে আমার প্রশ্নটা ওই জায়গাটা, প্রশ্নটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল অডিট করে যে কোম্পানিটা, মুসি মুহিত নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমি যতটা জানি সাবেক এক পরিচালকের, মানে ফাইন্যান্স চেয়ারম্যানের তার খুব কাছের লোকের প্রতিষ্ঠান এটা। আর একটা হচ্ছে আপনার হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল অডিট করে, একটা হলো এক্সটার্নাল অডিট করে। এই দুইটা কোম্পানি প্রতি বছর ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্টের এগেনস্টে ৪৬ লক্ষ টাকা বিল নেয়। তারা যেই পরিমাণ তাদের রিপোর্টে যেইগুলো ভ্যালিড, প্রত্যেকটাতেই আপনার আপত্তি তুলেছে অডিট আপনার ইসের থেকে, দুদক থেকে। তাহলে আমার সেই প্রতিষ্ঠানদেরকে রাখবে কেন? আবার কেউ কেউ বলে থাকে যে এই মুসি মুহিত কোম্পানি, তারা যে অডিট করতেছে যাদেরকে দিয়ে, যে সাবেক এক ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান দ্বারা পরিচালিত, এই প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রতিটা কাগজ তাৎক্ষণিকভাবে ক্রিকেট বোর্ডের পরিচালকদের আগে তারা পেয়ে যাচ্ছে, সেই বিগত সাবেক পরিচালক পেয়ে যাচ্ছে। এবং ওই যে আপনি যে চক্রটা, এই ফাইন্যান্স সেক্টরে যারা চাকরি করছেন বা বিভিন্ন ক্রিকেট বোর্ডের এই একটা চক্র আছে, যারা অনিয়মের, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকদের অনিয়মের সাথে যাদের যোগসূত্র, তাদেরকে কেন রিমুভ করা যাচ্ছে না? এবং এই আপনার এই দুটো অডিট কোম্পানিকে কেন এখনো রিমুভ করতে পারতেছেন না? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আমরা এইটাই জানতে চাই, যদি আপনি স্বচ্ছতার জন্য সেখানে কাজ করেন এবং সেখানে যদি দেখেন অনেক বেশি জঞ্জাল, সরাতেও পারছেন না, কিন্তু আপনি আছেন, মানে, এবং ওই যে দুটো কোম্পানির কথা, অডিট কোম্পানির কথা বলা হলো, তাদেরকেও সরানো যাচ্ছে না, তাহলে বাধাটা আসলে কোথায়? না, আমি সরানো যাচ্ছে না আমি বলবো না, আমরা সরানো বা চেষ্টা করছেন না?
না, চেষ্টাও করছি না তা না। Okay. এটা একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। বছরের মাঝখান থেকে আপনি চাইলেও আপনি একটা অডিট কোম্পানিকে সরিয়ে দিতে পারেন না। ওকে, এটা আমরা এটা প্রসেসটা করলে আমরা নেক্সট টার্মে আমরা এটাকে ইফেক্টিভ করতে পারবো। এখন যেটা চলে গেছে, আমরা এসছি বছরের মাঝে, এসে আমরা যেটা দেখেছি, আমরা এখন আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলি আমরা নোট ডাউন করছি। কোথায় কোথায় যে সমস্ত অনিয়মগুলি আছে, কোথায় কোথায় আমরা দেখছি যে এই অনিয়মটা এভাবে হয়ে আসছে, একটা নির্দিষ্ট সময় ধরে হয়ে আসছে। তো এখন এই সময় এই অনিয়মগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, সেটার জন্য একটা স্ট্র্যাটেজিক মোটা দাগে কি আপনি কি বলা সম্ভব কিনা যে কোন জায়গাগুলো আপনার মনে হচ্ছে একটু বেশি যেখানে অস্বচ্ছতা রয়েছে? অনেকগুলো জায়গাতে অস্বচ্ছতা আছে। যেমন ডেফিনেটলি অডিটে অস্বচ্ছতা আছে। আমরা অডিট নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো সামনের অডিটেই হয়তো আমরা আমাদের সামনের যে কি বলবো নতুন নতুন যে বর্ষটা আসবে, ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেটা আসবে, সেখানে হয়তো আমরা আমাদের এই বিশেষ করে এই 2টা অডিটর হয়তো আমরা চেঞ্জ করে ফেলবো। তো এই ব্যাপারে মোটামুটিভাবে আমাদের আলোচনা হয়ে আছে। তারপরে হচ্ছে এর বাহিরেও আমাদের আরও কিছু অডিটর কাজ করে, সেই অডিটরগুলোকেও আমরা রিভিজিট করছি। যেমন বিপিএলে একটা অডিটর কাজ করে, আমাদের বিপিএল সম্পূর্ণ বিপিএল অ্যাকাউন্টটা দেখার জন্য। আমাদের ভ্যাট এবং ট্যাক্স যে সমস্ত যারা দেখে, সেটাও একটা অডিটর কাজ করে। আমরা এই জিনিসগুলোকেও আমরা সবগুলো আমাদের যাবতীয় যতগুলি অডিট কোম্পানি আমাদের কাজ করছে সবগুলোকেই আমরা ইন্টারনালি এখন রিভিজিট করছি। বিপিএল এর কথা বললেন, এবারের বিপিএল এর কি অবস্থা? টিকিট বিক্রি বা সবকিছুতে ফিনান্সিয়াল কি আপডেট আছে বা সেটা বলা আপডেট সম্ভব এখনো কিনা? শেষ হয়নি। Okay. এটার এখনো আপডেট শেষ হয়নি। তার কারণ হচ্ছে যে এবারের বিপিএল তো আপনারা জানেন যে খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে বিপিএলটা আয়োজন করতে হয়েছে। তারপরে হচ্ছে দল একটা কম ছিল। তারপরে চিটাগাং পর্ব। একটা দলকে আবার বিসিবিকে অ্যাকোয়ার করে নিতে হয়েছে। সেটার জন্য আরো বেশ কিছু অতিরিক্ত ফাইন্যান্সিয়াল বার্ডেন আমাদেরকে আচ্ছা, নিতে হয়েছে। ও সাধারণ দর্শক যদি প্রশ্ন করে যে লাভ হয় না ক্ষতি হয় একটা দল যখন বিসিবি নেয়, এটা কি? দীর্ঘমেয়াদে হয়তো লাভ হবে। ওকে, মানে এই আচ্ছা, আমি নাজমুল ভাইয়ের কাছ থেকে কথাটা একটু কেড়ে নিচ্ছি ওই কারণে যে কোনো না কোনোভাবে আমার নজরে আসছে বিষয়টা। সেটা হচ্ছে যে আপনি যেই টিমটা চট্টগ্রাম রয়্যালস যে চালালেন, যেটার মালিক আপনার ঠিক বিপিএল যেদিন গড়াবে তার আগের দিন বললো তারা আর এই টিমটাকে পালতে পারছে না, তারা পরিচালনা করতে পারছে না। ক্রিকেট বোর্ডের সর্বশেষ সভায় আমার যদি তথ্য ভুল না হয়, 11.5 কোটি টাকা এই দল পরিচালনার জন্য ক্রিকেট বোর্ডকে গুনতে হবে। ক্রিকেটারদের রেমুনেশন, তারপরে হচ্ছে টিমগুলোকে এই টিমের আপনার যে ফাইন্যান্সিয়াল সকল সেক্টরটা দেখার জন্য দেখতে হচ্ছে হোটেল অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, সকল কিছু মিলে কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সব কিছু মিলে 11.5 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? একটা বিপিএল এর একটা আসরে আপনাকে এই রিসেন্ট যেগুলো হচ্ছে কোনো আসরেই আপনি কিন্তু রিসেন্ট 5টা স্টোরিগুলি কোনো আসরেই কিন্তু আপনার লাভের অঙ্ক 5 কোটি টাকার উপর ছিল না। সেখানে 11.5 কোটি টাকা পকেট শুধু একটা জায়গা থেকে আপনি যাচ্ছে, অর্থাৎ আপনি কি উনি বলুক আর না বলুক, দৃশ্যমান যেটা এই বিপিএল হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিপিএল দের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি, মানে ভর্তুকির বিপিএল হবে। মানে ব্লকবাস্টার যদি উপরে থাকে আর নিচে ডিজাস্টার, তাহলে ইটস এ ডিজাস্টার। কথার সাথে আমি একটু দ্বিমত করব। আচ্ছা, সেই দ্বিমতটা আমরা শুনবো। আমাদের আজকে ট্যাগলাইন ক্রিকেট নিয়ে খেলা, ক্রিকেট নিয়ে টাকার খেলা বললে ভালো হতো কিনা, কারণ ফিনান্স কমিটি যিনি দেখছেন সেই নাজমুল ইসলাম তিনি আছেন। এবং একটা হিসেব আপনাদের যদি দিই, আপনারা তো টিম বাস নিশ্চয়ই দেখেন, হোটেল থেকে মাঠে যাওয়া, এই বাসের ভাড়া কত আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। 60,000 টাকা এই বাসের ভাড়া খাতাপত্রে পাওয়া যায়, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল 50-50 না, একটু কম আর কি। কোথায় গেল বাকি টাকা? আসলে এই অল্প অল্প করে বেশি হয় কিনা অঙ্কটা, সেটা যিনি অঙ্কর হিসেব রাখছেন তার কাছ থেকে একটু জানতে চাই। অবশ্যই অল্প অল্প করে বেশি হয়, আমরা যদি অল্পটাকে ধরতে পারি। আর যদি না ধরতে পারি তাহলে পুরোটাই তো এক হয়ে যায়। তো এই ঘটনাটা একটু বলেন, আসলে আপনি পেয়েছেন কিনা? এই ঘটনাটা আমি যখন এসছি, আসার পরে দেখলাম যে 55,000, 56,000, 60,000 বিভিন্নভাবে বাস ভাড়া হচ্ছে।
এখন আমি জিজ্ঞেস করলাম যে এই সোনারগাঁ হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে আসবে, তারপরে একদিনের ভাড়া। একদিনের ভাড়া আসবে চলে যাবে, না এটা হতেই পারে, সারাদিনের জন্য আমরা ওদের বাসকে আটকে রেখেছি, অতএব ওরা একটা সারাদিনের জন্য ওরা একটা ভাড়া নিতেই পারে, আমি ব্যবহার করলেও ভাড়া নিবে না, ব্যবহার না করলেও ভাড়া নিবে। তো এই 55-60 হাজার টাকা আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি কিনা? আসলেই বেশি মনে হচ্ছে। তারপরে আমরা একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে এই বাসগুলি সত্যিকার অর্থে বাসগুলি কাদের বাস। আমরা খোঁজ নিতে নিতে জানলাম যে যারা আমাদেরকে বোর্ডকে যারা বাস দিচ্ছে তারা আসলে এজেন্ট ছাড়া কিছু নেই, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই, কিছু নেই, তারা অন্য এজেন্টের কাছ থেকে, অন্য ওনারের কাছ থেকে অথবা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা গাড়ি নিয়ে আমাদেরকে দিচ্ছে এবং আমরা ইয়ে করতেছি। তো খোঁজ নিয়ে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখলাম যে এই গাড়িগুলি কোন ট্রান্সপোর্ট দেয়। তো একটা ট্রান্সপোর্টের ইয়ে পেলাম যার নাম হচ্ছে দেশ ট্রাভেল। তো দেশ ট্রাভেলের সাথে আমরা যোগাযোগ করলাম, মানে আলাদাভাবে লজিস্টিক বাদ দিয়েই, কারণ লজিস্টিক যেহেতু টোটাল ইয়েটা ম্যানেজ করে। তো ওদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, বলে যে না আমরা তো সরাসরি বিসিবিকে গাড়ি দেই না। ওকে, তো আপনারা কাকে গাড়ি দেন? বলে আমরা আপনারা যাদের কাছ থেকে গাড়ি নেন তাদেরকে আমরা গাড়ি দেই, তারা আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি সাবকন্ট্রাক্টিং পার্টি। তো ভালো কথা, সাবকন্ট্রাক্টিং পার্টি। তো এটা বোঝার আগে আমি যেটা করলাম যে যখন দেখলাম যে 30,000-31,000 টাকার গাড়ি আমাকে 55-60 হাজার টাকা আমাকে বিল দিতে হচ্ছে, আমি একদিন টেলিফোন করে আমার ইয়েকে ইনচার্জকে আমি জানিয়ে দিলাম যে এই কোম্পানির যাবতীয় দেশ ট্রাভেলের সব বিল বন্ধ। এরকম ঘটনা তো আরো আছে। আজকেই যদি বলি যে গণমাধ্যমে একটা টেলিভিশন চ্যানেলে খবর এসছে যে বাসা ভাড়া করা আছে কোচিং স্টাফদের জন্য, আবার ওদিকে 5 স্টার হোটেলেও যে নাকি তারা থাকেন। এই হিসেব পেয়েছেন কিনা আপনি? এই হিসাবটা আজকেই পেয়েছি। তো ফাঁকফোকর আছে এখানে? হ্যাঁ, ফাঁকফোকর তো অবশ্যই আছে। ফাঁকফোকরের ভিতরে আমরা ঠিক এইভাবে না, আমি আজকে যেভাবে পেয়েছি এভাবে না, আমি এটা নিয়ে মাসখানিক থেকে এটা নিয়ে আমিও কাজ করছি। সেটা হচ্ছে যে আমাদের ফরেন স্টাফ যারা আছে, আমি ওটার একটা হিসাব করতে দিয়েছি যে তারা বছরের কতদিন তারা দেশে থাকে, মাসের ভিতরে কতদিন তারা দেশে থাকে, কতদিন তারা ছুটিতে থাকে, অথবা কতদিন তারা তাদের জন্য যে বাসা ভাড়া করা আছে সেই বাসায় তারা থাকে। সেটার জন্য আমি একটা অলরেডি চার্ট করতে দিয়েছি, যেটা হয়তো খুব শীঘ্রই আমি হাতে পেয়ে যাব। তো এর ভিতরেই এই রিপোর্টটা আজকে দেখলাম, তো আমার কাজটা একটু ওরা হয়তো ত্বরান্বিত করে দিল আমাকে। তো ডাব থেকে, বাসা থেকে মাটি চুরির ওদিকে আমরা যাব, আপনার কাছে না, আমি একটু যাই। তার মধ্যে একটু যোগ করি বিষয়টা। সম্প্রতি আরেকটা ঘটনা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি ফাইন্যান্স কমিটির যে ওনার যে ডেপুটি আছেন, ভাইস চেয়ারম্যান, তার সাথে আমার একটু মানে জাস্ট যে কোনো একটা সামনে একটা ব্যাপারটা আমি একটা এভিডেন্স হিসেবে দেখেছি। আপনি জানেন যে ভারতের ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকে যে ভারতের ভিসা যায়, এটা মনে হয় 700 টাকার কাছাকাছি। আপনি কি জানেন এক একটা ভিসার জন্য 50 জনের, ক্রিকেট বোর্ডের 50 জনের ভিসা কোড, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার কথা ছিল, 50 জনের ভিসা করতে দেওয়া হয়েছে। এই নাজমুল ভাইয়ের কাছেই, ওই আমজাদ ভাইয়ের কাছেই বিল সাবমিট করা হয়েছে। এক একজনের ভিসা ফি 7,000 টাকা। কেন ইমাজিন? আমরা তো করলাম 700 না না, 700 টাকাটা আর কি, 700 টাকাটা 7,000 টাকা। ব্যাপারটা দেখেন, ক্রিকেট বোর্ড অনিয়মটাকে নিয়মে পরিণত করছে এবং এটা দেখার কেউই নেই। আমি আপনাকে রেফারেন্স একটা দেই। 2019 সালে আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, উনি 2 দিনের সবার জন্য আইসিসিতে গেছেন হচ্ছে বার্মিংহামে। সেই সবার 21 দিনের কনভেন্স বিল উনি করেছেন। 21 দিনের কনভেন্স বিল উনি করেছেন এবং ওনার সার্বক্ষণিক গাড়ি ভাড়া করতে হয়েছে, ওনার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়েছে। একই অবস্থা আরও ওনার একজন ডেপুটি আছেন, উনি 12 দিনের আপনি ডিএ পেয়েছেন এবং তার জন্য সেপারেট ট্রান্সপোর্ট। ক্রিকেট বোর্ডে আসলে একটা করছিল, আপনাদের এখানে শো হয়েছিল, টাকা ধরে ঝাঁকি দিলেই পড়ে। ব্যাপারটা কিন্তু এরকম, আপনি যদি হাত দেন অবাক হয়ে যাবেন। এমন কোনো জায়গা নাই ক্রিকেট বোর্ডের যেটা আগে নাজমুল হাসান পাপনের যে অনিয়মটা করছে, সেই অনিয়মটা সেই ধারাবাহিকভাবে। আমি একটু জানতে, আমার সময় একবারে শেষের দিকে। আমি একটু ওনার সাথে আপনি জেনে আনন্দিত হবেন যে ওটা উনি ধরার আগেই আমার নজরে যখন এসছে, আমি ওটাকে এখন এসব হচ্ছে না বা আমি ওটাকে কেটে দিয়েছি। এখন এসব কমেছে না, হচ্ছে না।
বিসিবিতে না, আমার যেটা যখনই আমার নজরে আসছে তখন সেটা মাটির পূর্বাঞ্চলের মাটির ঘটনা আপনারা মাটির আসলে তদন্ত হ্যাঁ করছেন, lead দিচ্ছেন। পূর্বাঞ্চলের মাটির তো ঘটনা আপনারা কম বেশি সবাই জানেনই। তো সেটা নিয়ে একটা আমাদের তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি আমরা দীর্ঘ 2 সপ্তাহ থেকে কাজ করেছি। কাজ করে যেটা বিয়ে হয়েছে, আগে মাটিগুলি ছড়ানো ছিটানো ছিল, তো যার জন্য বিভিন্নভাবে এক একজন মাটির হিসাব এক একভাবে করতো। কেউ বলতো 8,000, কেউ বলতো 6,000, কেউ বলে না 12,000। আসলে আমাদের মাটির জন্য অর্ডার করা হয়েছিল 20,000 CFT মাটির, ঘনফুট মাটির জন্য। তো আমরা এটা কি করলাম, এবার যেহেতু মাটি ছড়ানো ছিটানো আছে, আমরা এক্সকেভেটর এনে সবগুলো মাটিকে আমরা একত্র করলাম একটা ইউনিফর্ম করে, তারপরে মাপার পরে দেখলাম যে মানে মাটি যখন আপনি একটা কম্প্যাক্ট মাটিকে যখন আপনি নিয়ে করবেন তখন মাটিটা ফ্লাপি হয়ে যায়। ফ্লাপি হয়ে গেলে মাটিটা উঁচা হয়ে থাকে। এই উঁচা মাটি আমরা 20,000 CFTর উঁচা মাটি মাপার পরে আমরা 8,200 কত CFT পেলাম, যেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা কোএফিসিয়েন্ট দিয়ে আমরা কনভার্ট করি তাহলে এটা 6,500 বা 6,700 এরকম কিছু একটা আসে। তো আমি ধরে নিলাম 8,000 CFT মাটি, ফ্লাপিটাই ধরলাম। তো সেটা ধরলেও প্রায় 22 লক্ষ টাকার আমাদের এখানে মাটির অনিয়ম হয়েছে। মানে 20,000 CFT মাটি দেওয়ার পরিবর্তে 8,000 CFT মাটি দিয়ে 20,000 CFT মাটির জন্য বিল করে নিয়ে গেছে। এবং কোথায় অনিয়মটা হয়েছে এটা কি পুরোপুরি আসবে সামনে বা বেরোবে? অবশ্যই আসবে। এটা আমরা প্রায় শেষ করে ফেলেছি মানে কি, ধরেন অতি শীঘ্রই আমরা তাদের আমি ব্যক্তিগতভাবে এখন এই মুহূর্তে আমি এই ইয়েটা প্রকাশ করতে চাচ্ছি না। এই কারণে প্রকাশ করতে চাচ্ছি না যে এইখানে আমরা তাদেরকে যাদের নাম এসছে, যাদের সংশ্লিষ্টতা এসছে, তাদেরকে আমরা একটা নোটিশ দিচ্ছি, শোকজ করছি। ফেয়ার এনাফ। আমাদের সময়ও শেষের দিকে। কিছু কথা অপ্রকাশিত থাকছে কারণ অনেক ঘটনাই ঘটেছে। ওই ডাব থেকে, বাসা থেকে, আমরা যদি বলি হোটেল থেকে শুরু করে, বাস থেকে শুরু করে মাটি অবধি, যে ক্রিকেট পিচে খেলা হয় সেই পিচের মাটি যখন চুরি হয়ে যায় তখন ক্রিকেটটা আসলে কতটা স্মুথ থাকে। কিন্তু চাওয়া তো একটাই, সেটা স্মুথ থাকবে। অসংখ্য ধন্যবাদ এম নাজমুল ইসলাম এবং শামীম চৌধুরী স্যাটারডে নাইট স্পোর্টসে সময় দেওয়ার জন্য। হোপফুলি আপনি যে পথে এগোচ্ছেন সেটা সততার পথই হোক এবং সেখান থেকে ক্রিকেট বেনিফিটেড হোক, সেটাই প্রত্যাশা। আবারও কোনো পর্বে কথা হবে আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আবারও যে কোনো পর্বে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা হবে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত, কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি না। আবার কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এরা